দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টা বললেন যুদ্ধ পরিস্থিতির মতো তৈরি থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আসলে তৈরি থাকে তাহলে আমরা এই বিশৃঙ্খলা দেখব কেন? একদম তাই। এবং আমি আরেকটা জিনিস বলি, এর মধ্যে কিন্তু চক্রান্ত আছে, আমি একটা প্রমাণ দিই। আচ্ছা, 5 তারিখের চাইতে বেশি ক্ষোভ কি এখন আছে? মানে রিপন ভাই বলছেন রাইটলি, শেখ হাসিনার মতো একজন বিভৎস বর্বর যাকে আমরা এখন পেয়ে বিচার করার কথা ছিল, উনি ওখানে বসে বসে হুমকি দিচ্ছেন। মানে ওনার হুমকি তো লেভেল নাই। প্রধান উপদেষ্টা ছাত্র সমন্বয়ক এবং শ্বশুর, একজন বলছে যে ছাত্র সমন্বয়করা বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে। মানে হুমকি ওনার এই পর্যায়ে গিয়ে ঠেকেছে। একদিন, এইবার না, 2-3 দিন আগে আরেকটা বক্তৃতায় বলছেন। তো ক্ষোভ আছে, কিন্তু 5 তারিখে কি ক্ষোভ আরো বেশি ছিল না? কিন্তু 5 তারিখে কি আমরা এরকম ওয়াইড স্প্রেড ভাঙচুর আগুন জ্বালিয়েছিলাম? এই যেগুলো এখন করছি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়, করিনি তো। ক্ষোভ তো তখনকার চাইতে এখন বেশি না। তো এখন বেশি হচ্ছে কেন? এখন তো সরকার আগের চেয়ে বেশি সেটেলডও কেন হচ্ছে? এর মধ্যে চক্রান্তও আছে। কিন্তু এই চক্রান্ত থাকুক না থাকুক, এগুলো আসলে আমরা দেখবো না বাইরে থেকে। সরকারের ক্ষমতা আছে, দায়িত্ব আছে, সরকারকে এগুলো খুঁজে বের করতে হবে। শেখ হাসিনার ভাষণের আমরা যে দুঃসাহস দেখলাম, কিংবা ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার এক ধরনের উপায় তিনি বের করলেন, সেই জায়গা থেকে ভারত কিন্তু দায়সারা একটা বিবৃতি দিয়েছে যে এখানে আসলে শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে এমনটি করেছে, সেখানে ভারতের অবস্থানের সাথে মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই। এতটা সরলীকরণ করার সুযোগ আছে কিনা, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। বিরতির সময় হয়েছে। দর্শক, ব্যক্তিগত যে যোগাযোগের টুলস আছে সেটা দিয়ে করছেন, এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এটা খুবই বাজে একটা এক্সকিউজ। কারণ শেখ হাসিনা ওখানে বসে যা করছেন ভারতের পরিকল্পনাতে করছেন, ফুল স্টপ। এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নাই। ওনারা একসাথে বসে কিভাবে বাংলাদেশকে অস্থির করে তোলা যায়, সেটা থেকে কিভাবে বেনিফিট নেওয়া যায় সেইটাই করবেন। কারণ ধরুন, তুমি তো একটা ডাকাত, একটা খুনি, এবং আপনি কিসে অভিযুক্ত, আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। শেখ হাসিনার বিচার কিন্তু আমরা আইসিটিতে করছি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, রাইট, মানবতা বিরোধী অপরাধ। ধরুন আপনি একজন কন্ট্রাক্ট কিলার, আপনি 100 জনকে খুন করেছেন, এটা মানবতা বিরোধী অপরাধ না কিন্তু। সো এটা সার্টেন টাইপ অফ ক্রাইমস, যেটা মানবতার আপনি করছেন, এটা হিউম্যানিটির বিরুদ্ধে অপরাধ। আপনার কাছে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানেও বিচার করা যায়। সো ওই রকম একজন অপরাধীকে, অভিযুক্তকে আপনি আপনার মাটিতে রেখেছেন। সো তাকে ডিভাইস না দিয়ে রাখতে পারেন যে তুমি এখানে আসো, চোরের মতো থাকো, ডাকাতের মতো থাকো, চুপ থাকো। অথবা যদি দেনও, আপনি কিন্তু জাস্ট এনাফ রিজন আছে যে আপনি বলে দিবেন যে তুমি আর এটা করবা না, নাহলে আমি কিন্তু তোমাকে রাখতে পারছি না, বিপদে পড়বো। ভারত বললে শেখ হাসিনার মাথায়, মানে ঘাড়ে একটার বেশি মাথা নাই, উনি করতে না। সো ভারত বাংলাদেশ থেকে তো বহুবার এমন বার্তা দেওয়া হয়েছে, ভারত কতটা আমলে নিয়েছে? নেবে না তো, নিচ্ছে না। ওই জন্য বলছি ইটস এ পার্ট অফ দ্য প্ল্যান। এবং শুধু সেটা না, তারা আমাদের দূতকে ডেকে একই রকম ভাবে, এবং আমি জয়সওয়ালের যে স্টেটমেন্ট দেখলাম সেখানে এই মন্তব্যগুলো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, প্রচ্ছন্ন ডিপ্লোম্যাটিক হুমকি আছে, সেগুলোই তারা দেওয়ার চেষ্টা করছে, কারণ ও এটার পার্ট হিসাবে আছে। আমরা খেয়াল করব যে জনাব মোদি ট্রাম্পের দাওয়াত পেয়ে যাচ্ছেন আমেরিকাতে। অনেক ক্ষেত্রে তাদের সমস্যা আছে, মানে ইন্ডিয়ানদেরকে রীতিমতো অন্য পশুর মতো করে একটা কার্গো প্লেনে করে, এটার কথা আমাদের নিশ্চয় মনে আছে, যেখানে তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সম্পর্কে একটা, এখন 10 নভেম্বর আমরা এই ধরনের এক ধরনের ষড়যন্ত্র তো দেখেছি। জি, এক্স্যাক্টলি। তো এখন ট্রাম্প যাবেন, মোদি যাবেন, তার সাথে বৈঠকের আগে বাংলাদেশে এই অস্থিরতা, সরকার ঠিক মতো নেই, এবং সো কল্ড মাইনরিটিস প্রবলেম আছে। এবং আমরা মনে রাখতে হবে, ট্রাম্প কিন্তু খুবই ইসলামোফোবিক মানুষ। সুতরাং তার সামনে আপনি যদি দেখেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, ধরুন 32 নম্বরের ভাঙচুরের সময় কেন একটা কালেমা লেখা পতাকা, আমি যারা শুনছেন প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না, কালেমা আর কালেমা লেখা পতাকা কিন্তু একই না। দায়েশ বা আইএস এর পতাকা, কালেমা লিখলেই এটা ওই পতাকা হয়ে যায়। সো ওই পতাকা সহ একটা ভিডিও করা হলো এবং সেটা ছড়িয়ে পড়লো। তার মানে 32 নম্বর ভাঙার সাথে তারা আছে বহু জায়গায়। সো আপনি ওইভাবে এস্টাবলিশ করেন। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার তো আমরা দেখছি, প্রচুর এক্সাজারেশন আছে এবং অপপ্রচারও আছে, সব যোগ করে। এবং ট্রাম্পের মতো লোক খুব বেশি মাথা ঘামাবে বলে মনে হয় না। সো এসব ডেটা নিয়ে যাবে, এবং ট্রাম্প যদি খোঁজ করতে যান তাহলে তো দেখবে সত্যই 6 মাস পরেও বাংলাদেশে 20-25টা জায়গায় যে কেউ গিয়ে যে কারো বাড়ি ভেঙে ফেলতে পারছে, আগুন লাগিয়ে দিতে পারছে। ট্রাম্প তো দেখলো যে টোটাল অ্যানার্কি, এখানে তো এটা একটা মবক্রেসি চলছে, এখানে তো কোনো সরকার কাজ করছে না। এটা তো খবর নিলে তো বের হবে। এবং ইন্ডিয়ান মিডিয়া, এখানে 80 মাজার ভাঙা হয়েছে, এখানে মেয়েরা ফুটবল খেলতে পারে না, এখানে অভিনেত্রীরা
দোকান উদ্বোধন করতে পারে না। সো এগুলো প্রত্যেকটাকে আপনি কিন্তু বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ, মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, এস্টাবলিশ হয়েছে হিসাবে দেখাতে পারেন। সেগুলো ঘটবে, খুবই রিস্ক আছে আমাদের। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাহিদুর রহমান। ডক্টর আসাদুজ্জামান রিপন, একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। যেমনটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ডক্টর ইউনূসকে জঙ্গি নেতা বানাতে বিপুল অর্থ খরচ করা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে ভারতের ভূমিকা, সবকিছু মিলিয়ে সমীকরণটা কি? ধন্যবাদ। আপনি উনি যেটা বলেছেন, জঙ্গি নেতা তো ডক্টর ইউনূসকে বানানো যাবে না, আসলে জঙ্গিদের পৃষ্ঠপোষক বানানো যাবে বড়জন, জঙ্গিদের নেতা। এটা যদি তারা যদি ইতিমধ্যে তাদের বুঝে এসে থাকে, তাহলে সেখান থেকে মানে এই জায়গাগুলোতে যাতে অ্যাড্রেস করা যায়, সেগুলো ওনাদের মানে ইয়ে করতে হবে, কি বলে মানে ট্যাকল করতে হবে নিঃসন্দেহে। এখন এত বড় সুযোগ, এত মানে অল পলিটিক্যাল পার্টিস তারা গভর্নমেন্টকে সাপোর্ট করছে। আই মাস্ট থ্যাঙ্ক দ্য কি বলে আপনার মানে ইসলামিক পার্টি, বিকজ তারা কোনো উস্কানিতে ঘি ঢালতে চাননি। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তাদের এই দূরদর্শিতার জন্য, যে তারা দেশের সংকটটা তারা উপলব্ধি করতে পেরেছেন, যে ঘটনাটা কোন দিকে নিয়ে যেতে পারে এবং কোন দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে, এটা খেয়াল করতে হবে। সেজন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যে জিনিসটা উনি দুটো কথা বলেছেন, ওনার সরকারের অনেকেই ফাংশন করতে পারছেন না, ডেলিভারি দিতে পারছেন না, তাহলে মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে নানান ধরনের লোকজন অ্যাপয়েন্ট না করে যেটা করা উচিত হবে, বরং বিভিন্ন মন্ত্রণালয় যে কয়দিনই থাকেন না কেন বিভিন্ন মন্ত্রণালয়গুলো পরিচালনা করার জন্য রাইট পিপুলগুলোকে এনগেজ করা, এটা খুবই খুবই জরুরি। এটা না হলে আমরা অনেক ক্ষেত্রে আরও মানে আর্থিক বিশৃঙ্খলা, আমাদের মানে নানা সেক্টরে কিছু বিশৃঙ্খলা দেখবো, সংকটও দেখবো। আর আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, প্রশ্নটা যদিও আমার না, প্রশ্নটা খোদ ইন্ডিয়ান সয়েল থেকে এসছে, ইন্ডিয়া থেকে বলছে দ্য প্রিন্ট নামে একটা ওদের একটা মানে আছে, কি বলে আপনার অনলাইন লাইলামা, চীনকে বিরক্ত করার জন্য টিবেটান পলিটিক্সে ওইটাকে উস্কে রাখার জন্য তারা ওখানে দালাই লামাকে মানে ভারতে তারা মানে আশ্রয় দিয়েছেন, এবং দালাই লামা মানে ফ্রি মুভ করতে পারেন, মানে অর্থাৎ চীনকে সবসময় এটা কি বলে ইরিটেট করার জন্য। তো শেখ হাসিনাকে কি ওই দালাই লামার মতো ভারতের মাটিতে রেখে বাংলাদেশের জনগণকে আপনার করা, ইরিটেট করা, খোঁচানো, অথবা মানে কি বলে অস্থির করে তোলার জন্য ডক্টর জাহিদ খুব কারেক্টলি বলেছেন যে ওখানে মানে ইন্ডিয়ান অথরিটি, এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ সরকার বলেনি, বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে, তাই না? এই শব্দটিও কিন্তু মানে নোট নেয়ার মতো। তো আমি সেটার মানে সেই বিবেচনা ওনাদের শব্দটিকে ধার করে আমি ওনাদেরকেও মানে আপনার মানে ভারতীয় কর্তৃপক্ষই বললাম। তো ভারতীয় কর্তৃপক্ষ কি শেখ হাসিনাকে কি দালাই লামার মতো ব্যবহার করতে চান কিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন ফ্রম আস। আমরা এই প্রশ্নটা ন্যায্যতই তুলতে চাই, ভারত থেকেও তুলেছে, ওখানকার মানে বিদগ্ধ সাংবাদিকদের কেউ তারা তুলেছেন, এটা আমাদেরও অনেক কোশ্চেন। উনি খুবই বলেছেন যে তার হাতে মানে কেন মোবাইল থাকবে, যে মোবাইলের মধ্যে তিনি এই সমস্ত কাজকর্ম করার সুযোগ পান, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এগুলো যদি ভারত যদি বন্ধ না করেন, তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে ভারত আসলে আমাদের সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে না। কারণ ওই যে শেখ হাসিনা বলেছেন যে এত কিছু দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। তো সারা জীবন মনে রাখতে যে সোনার ডিম পাড়া হাঁসটা যখন মানে হাতছাড়া হয়ে গেছে, তখন তো তাদের একটা মনোবেদনা থাকবেই। কিন্তু সেই মনোবেদনার জন্য বাংলাদেশকে বিরক্ত করলে তো বাংলাদেশের 18 কোটি মানুষ বিরক্ত হয়ে যায় ভারতের প্রতি। তো এইটা তো আমরা চাচ্ছি না, কিন্তু এটা ভারতকে তো বুঝতে হবে, এটা একটা দিক। আর আমাদের সরকারের তরফ থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যারা এই মানে উনি যেটা বলেছেন কি আইএস কি জন্য বলেছেন সংগঠনটার নাম, আইএস নাকি আইএস বা ডায়েস ফাইস, তো এই ধরনের ঘটনাগুলো এখানে তো একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের কথা বলেছেন, আমি বিষয়টা ওইভাবে গভীরভাবে সত্যি কথা বলতে গিয়ে মানে একটু আগ পর্যন্ত আমি সেই মানে বিবেচনা করিনি। কিন্তু এখন তো ওনার কথায় রীতিমতো চিন্তার বিষয় যে ওখানে ভাঙচুর প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ওই ধরনের কি ওই আইএস ডায়েসরা যে ধরনের একটা পতাকা ব্যবহার করে, ওই ধরনের পতাকা নিয়ে কে গেল, কারা সে ওই আপনি খুব একটা রাইটলি কোশ্চেন আপনি আমাকেও করেছিলেন, মানে বলেছিলেন আপনি উপস্থাপনের সময়, যে তাহলে কি ওদের এজেন্ডা, ওদের কনস্পিরেসি থিওরিটাকে এখানে বাস্তবায়ন করার জন্য বুঝে না বুঝে কেউ সে ফাঁদে পা দিচ্ছে কিনা, নিঃসন্দেহে। তা না হলে তো আইএস ডায়েসের পতাকা সেখানে যাওয়ার কথা না। এর আগে একবার দেখছিলাম যে কি মানে একটা মানে হুজুরদের কোনো একটা মিছিল